খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে। আজ 1 অক্টোবর মঙ্গলবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। পুজো শেষ হতেই সুপ্রিম কোর্টে আরজিকর মামলার পরবর্তী শুনানি, জানিয়ে দেওয়া হলো দিনক্ষণ। পুজোর চেয়ে বেশি বন্যায় নজর দিন, প্লাবিত এলাকার মন্ত্রীদের বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীর। অনুদান নিতে গেলে মণ্ডপে টাঙাতে হবে মুখ্যমন্ত্রীর ছবি, নিদান বিধায়কের। সব পরিষেবাতেই কাজ করতে হবে জুনিয়র ডাক্তারদের, আরজিকর মামলায় সুপ্রিম নির্দেশ। দলনেত্রী ও অভিষেককে সম্মান করি, সিনেমা মুক্তি স্থগিত, কারণ জানিয়ে দিলেন প্রান্তিক রাজন্যা। শ্রীভূমির এবারের চমক মনু ভাকের, তৃতীয়ায় শহরে জোড়া অলিম্পিক পদক জয়ী। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ ঘোষণা করা হলো। আগামী 14 অক্টোবর এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। 9 অক্টোবর দুর্গাপুজোর ষষ্ঠী, 12 অক্টোবর দশমী, তার দুদিন পরে 14 অক্টোবর সোমবার সুপ্রিম কোর্টে রয়েছে আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার শুনানি। সোমবার বিকেল 4টের কিছু পরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির জন্য ওঠে আরজিকর মামলা। এই ঘটনায় তদন্ত প্রক্রিয়া কতদূর এগোলো তা সিবিআইর কাছে জানতে চায় সুপ্রিম কোর্ট। তাদের থেকে স্ট্যাটাস রিপোর্ট দেখতে চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। কারা তদন্তের অধীনে রয়েছেন সেই নামের তালিকাও আদালতে জমা দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দেন প্রধান বিচারপতি। রাজ্যের আইনজীবী জানান 5 জনকে ইতিমধ্যেই নিলম্বিত করা হয়েছে। কোন 5 জনকে নিলম্বিত করা হয়েছে সেই নামের তালিকাও জানতে চান প্রধান বিচারপতি। রাজ্যের তরফেও আদালতে আশ্বস্ত করা হয় তদন্তকারী সংস্থা নামের তালিকা দিলে পদক্ষেপ করা হবে। রাজ্যের আইনজীবী জানান কেউ যতই প্রভাবশালী হন, সিবিআই তাদের নামের তালিকা দিলে পদক্ষেপ করা হবে। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে সিসি ক্যামেরা বসানোর কাজ কতদূর এগোলো সেই প্রশ্নও করেছেন প্রধান বিচারপতি। এ নিয়ে রাজ্যের জবাব পাওয়ার পরে সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা এবং পরিকাঠামো সংক্রান্ত কাজ শেষ করার সময়সীমাও বেঁধে দেয় সুপ্রিম কোর্ট। জানিয়ে দেয় আগামী 31 অক্টোবরের মধ্যে হাসপাতালগুলিতে সিসি ক্যামেরা বসানো সহ সমস্ত কাজ শেষ করতে হবে। পুজোর মুখে বন্যায় ভাসছে একাধিক জেলা। উত্তর থেকে দক্ষিণের বহু জেলা প্লাবিত, ঘর ছাড়া অন্তত কয়েক লক্ষ মানুষ। এমন পরিস্থিতিতে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাজ্যের মন্ত্রীদের বিশেষ নির্দেশ দিলেন তিনি। নবান্ন সূত্রে খবর, মন্ত্রীদের পুজোর চেয়ে বেশি বন্যার দিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা। সোমবার নবান্নে ছিল মন্ত্রিসভার বৈঠক। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হয় বলেই সূত্রের খবর। সেখানেই মন্ত্রীদের বিশেষ নির্দেশ দেন মমতা। স্পষ্ট জানিয়ে দেন পুজোর পাশাপাশি বন্যাও গুরুত্বপূর্ণ। যে সমস্ত মন্ত্রীদের এলাকায় বন্যা হয়েছে সেই সমস্ত এলাকার সংশ্লিষ্ট মন্ত্রীদের পুজোর চেয়ে বেশি বন্যায় নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এলাকায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হবে তাঁদেরই। আর যে সমস্ত এলাকার বন্যা হয়নি সেই সমস্ত এলাকার মন্ত্রীদের বন্যা কবলিত এলাকার জন্য পর্যাপ্ত ত্রাণ সংগ্রহ করে পাঠানোর নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি দেখতে পূর্ব ঘোষণা মতো রবিবার বিকেলে শিলিগুড়ি পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেন। বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের সর্বস্তরের আধিকারিককে সতর্ক করে দেন উৎসবের আবহে কিন্তু বন্যা দুর্গতদের ভুললে চলবে না। ত্রাণের কাজে যেন অগ্রাধিকার দেওয়া হয়। শুধু প্রশাসনিক কর্তা নয়, মন্ত্রীদেরও একই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। পুজোর অনুদান নিতে গেলে মণ্ডপে টাঙাতে হবে মুখ্যমন্ত্রীর ছবি। এবার এমনই এক নিদান দিলেন ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী। এদিন বিধায়ক বলেন ছবি টাঙানোয় আপত্তি থাকলে পুজোর অনুদান নেবেন না। এমনই এক কথা বলতে শোনা গেল ভাতারের তৃণমূল বিধায়ককে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় ভাতার এলাকায়। তবে একজন তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যে তৃণমূল দলের কোনো দায়বদ্ধতা নেই বলেই দাবি একাংশের। সেই মন্তব্য একান্তই তার একার। আজ অর্থাৎ সোমবার গোটা রাজ্যে সরকারের সাহায্য যে সমস্ত পুজো কমিটিরা সরকারি আর্থিক সাহায্য পাচ্ছেন তাদেরকে চেক বিতরণ করা হয়েছে। সেখানেই প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারী। এদিনের ভাতার থানার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি মঞ্চ থেকে বলেন, আমি পুজো কমিটিদের বলবো, আপনারা মুখ্যমন্ত্রীর ছবি প্রতিটি পুজো মণ্ডপে টাঙান। যদি না টাঙান তাহলে আপনারা এই আর্থিক সাহায্য নেবেন না। এই বক্তব্য নিয়ে শোরগোল এলাকার বিধায়ক হয়ে এরূপ মন্তব্য করায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। তবে এই ঘটনা আজকেই প্রথম নয়, এর আগেও বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছিলেন বর্ধমানের ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী। কিন্তু তাই বলে একটি সরকারি অনুষ্ঠানে একজন জনপ্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে এমন হুঁশিয়ারি কি তিনি দিতে পারেন, সেই নিয়েই উঠেছে প্রশ্ন। আমরা এই ভিডিওটিতে 4000 লাইক এবং 3000 সাবস্ক্রাইব টার্গেট রেখেছি। আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন। আসছি পরবর্তী খবরে। আর কোনো যুক্তি শুনতে রাজি নয় সুপ্রিম কোর্ট। রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ওপিডি এবং আইপিডিতে কাজে যোগ দিতেই হবে জুনিয়র ডাক্তারদের। সাফ জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের হয়ে মামলা লড়ছেন ইন্দিরা জয়সিং। এদিন শুনানিতে তার কাছে প্রধান DY চন্দ্রচূড় জানতে চান, ডাক্তাররা কি কাজে যোগ দিয়েছেন? জবাবে ইন্দিরা বলেন, হ্যাঁ, জুনিয়র ডাক্তাররা সবাই ইমার্জেন্সি সার্ভিসে যোগ দিয়েছেন। প্রধান বিচারপতির পাল্টা মন্তব্য, আপনি আমার কথার উত্তর দিন, আমার কথা পরিষ্কার। ডাক্তাররা কি ওপিডি ও আইপিডি সার্ভিসে যোগ দিয়েছেন? জুনিয়র ডাক্তারদের আইনজীবী বলেন, হ্যাঁ, সবই তো ইমার্জেন্সি সার্ভিসের মধ্যে পড়ে। এই জবাবে সন্তুষ্ট হননি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ফের বলেন, আমি ওপিডি ও আইপিডি সার্ভিসের কথা বলছি। এরপরই সাফ জানিয়ে দেন, ডাক্তারদের ওপিডি ও আইপিডি সার্ভিসে যোগ দিতেই হবে। এদিকে রাজ্যের আইনজীবী যখন ডাক্তাররা ঠিকমতো কাজে যোগ না দেওয়ায় হাসপাতালে পরিষেবা বলে সওয়াল করেন, তখন পাল্টা যুক্তি দিতে শুরু করেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং ও করুণা নন্দী। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, কে কত জোরে কথাটা বলছেন তার উপর তো নির্ভর করবে না, রাজ্যের কথা আদালত শুনবে। এদিন শুনানিতে সরকারি হাসপাতালে নিরাপত্তা ও সিসিটিভির প্রসঙ্গ ওঠে। রাজ্যের কাছে প্রধান বিচারপতির প্রশ্ন, সব হাসপাতালে সিসিটিভি এবং নিরাপত্তা সুনিশ্চিত করা নিয়ে কি পদক্ষেপ? জবাবে রাজ্য জানায়, আমরা করছি, আরো কিছুটা সময় লাগবে। বন্যার কারণে কিছু সমস্যা হচ্ছে। 26% সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। 15ই অক্টোবরের মধ্যে হয়ে যাবে। সোমবার পরবর্তী শুনানি। আপাতত মুক্তি পাচ্ছেন না রাজন্যা প্রান্তিক পরিচালিত তিলোত্তমার গল্প। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে মেল করে রাজন্যা হালদার এবং তার বন্ধু প্রান্তিক চক্রবর্তী এই সিদ্ধান্তের কথা জানান। সোমবার পরিচালক প্রান্তিক বলেন, ছবি মুক্তি আপাতত স্থগিত। সমস্ত বিষয় পর্যালোচনা করে আপাতত স্থগিত করা হলো। কোনো বিতর্কে না গিয়ে এই সিদ্ধান্ত। আমরা ক্রিয়েটিভ সেন্স থেকে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। দলকে সম্মান করি, অভিভাবকের মতো মমতা অভিষেককে সম্মান করি, তাই এই সিদ্ধান্ত। রাজন্যার বক্তব্য, সিনেমায় এমন কিছু ছিল না যাতে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা যায়। আমরা আগেও সেটা বলেছি, তবে আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছবি রিলিজ হবে না। আমাদের অভিভাবক ইঙ্গিত দিলে এই সিনেমা নিয়ে পরবর্তী ধাপে ভাবা যাবে। আরজিকর কাণ্ড নিয়ে বানানো এই স্বল্প দৈর্ঘ্যের ছবিকে ঘিরেই সম্প্রতি বিতর্কের মুখে পড়েন রাজন্যা এবং প্রান্তিক। তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড করা হয় দুজনকেই। পরিচালক জুটি প্রথমে জানিয়েছিলেন আগামী 2রা অক্টোবর মহালয়ার দিন তাদের এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি মুক্তি পাবে, কিন্তু রবিবার তারা ইমেলে লেখেন, বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে, বিষয়টির সংবেদনশীলতার কথা মাথায় রেখে এবং বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অংশীদার হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই মুহূর্তে স্বল্প দৈর্ঘ্যের ছবিটি প্রকাশ করব না। আমরা এই সিনেমাটির মুক্তি স্থগিত রাখছি। দল থেকে বরখাস্তের পর কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন প্রান্তিক চক্রবর্তী। সূত্রের খবর, সাম্প্রতিক পরিস্থিতিতে এই সিনেমা রিলিজে দলের আপত্তি ছিল। কিসের ভিত্তিতে আপত্তি করা হয়েছে তা সামনাসামনি প্রান্তিক চক্রবর্তীকে জানিয়েছেন কুণাল ঘোষ। কারণ তৃণমূল ছাত্র পরিষদের তরফে প্রান্তিক ও রাজন্যাকে সাসপেন্ড করার আগে দলের নেতা কুণাল ঘোষ জানিয়েছিলেন, এই সিনেমা দল সমর্থন করে না, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সংক্রান্ত বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল ছাত্র পরিষদের তরফে প্রান্তিক ও রাজন্যাকে সাসপেন্ড করা হয়। রবিবার কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন প্রান্তিক চক্রবর্তী, যিনি ওই শর্ট ফিল্মটির পরিচালনাও করেছেন। সূত্রের খবর, কুণাল তাদের বোঝানোর চেষ্টা করেন যে এই শর্ট ফিল্মের এখন মুক্তির প্রয়োজন নেই। কুণাল ঘোষ বলেছেন, সিনেমাটি যেহেতু আরজিকরকে কেন্দ্র করে, তাই বর্তমান সময়ে দলের কেউ যদি আরজিকর নিয়ে সিনেমা করে তাহলে জনগণের কাছে ভুল বার্তা যাবে এবং যেভাবে গলায় মেকআপ করার ভিডিও ক্লিপিং সামনে এসেছে রাজন্যার, সেগুলি অত্যন্ত অস্বস্তিকর। তৃণমূল কংগ্রেস নতুন করে আরজিকর ইস্যুতে কোনো অস্বস্তিতে যেতে চায় না, তাই এটাকে বারণ করা।
প্যারিস অলিম্পিক্সে আগুনে পারফর্ম করে সব আলো একাই কেড়ে নিয়েছিলেন শুটার মনু ভাকের। 10 মিনিট এয়ার পিস্তল ইভেন্টে ব্যক্তিগত দক্ষতায় ব্রোঞ্জ জেতার পাশাপাশি তিনি 10 মিটার এয়ার পিস্তলের মিশ্র দলগত ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছেন সরবজোৎ সিং এর সঙ্গে। দেশের কৃতি কন্যা এবার দুর্গাপুজোয় আসছেন কলকাতায়। আগামী শনিবার 5ই অক্টোবর দ্বিতীয়ার দিন দুপুরে মনু কলকাতায় আসছেন 5 ঘন্টার ঝটিকা সফরে। বিমানবন্দরে পা দিয়েই মনু সোজা চলে যাবেন শ্রীভূমিতে মন্ত্রী সুজিত বসুর পুজোয়। আগামীকাল যে পুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্তর উদ্যোগেই কলকাতায় আসছেন মনু, যিনি দেশের সোনাজয়ী অ্যাথলিট নীরাজ চোপড়াকেও নিয়ে এসেছিলেন শহরে। মোট 3টি অনুষ্ঠানে যোগ দেবেন মনু। এর মধ্যে শতদ্রুর তাহাদের কথা অনুষ্ঠান রয়েছে বাইপাসের ধারের এক হোটেলে। প্রথম ভারতীয় হিসেবে এক অলিম্পিক্সে জোড়া পদক পাওয়ার নজির করেছেন মনু। পিভি সিন্ধুর পর দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে জোড়া অলিম্পিক্স পদক জিতলেন তিনি। স্বাধীন ভারতে এই নজির আর কোনো ক্রীড়াবিদের নেই। 1900 সালে নরমান প্রিচার্ড অ্যাথলেটিক্সে 2টি রূপো জিতেছিলেন। তার ইভেন্ট ছিল 200 মিটার স্প্রিন্ট ও 200 মিটার হার্ডল। মনুর জোড়া পদকই বন্দুক চালিয়ে। নরমান প্রিচার্ড, সুশীল কুমার, পিভি সিন্ধু ও নীরাজ চোপড়ার সঙ্গে মনুও ভারতের একাধিক অলিম্পিক্স পদক জয়ী ক্রীড়াবিদ। নেটপাড়ায় তাঁর এই উত্তর সকলের হৃদয় জয় করে নিয়েছে। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।